আচ্ছা, আমি এক প্রশ্ন করতে চাচ্ছি সৌরভকে, যে দেখেন তো এখন হচ্ছে রিসেন্টলি রাজনৈতিক মাঠ তো হচ্ছে গরম হওয়া শুরু হয়েছে। তো আপনি এর মধ্যে হয়তো বা জানেন যে রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় যে আসনগুলো ঘোষণা করেছে, নাম ঘোষণা করেছে তালিকা। তো এর মধ্যে দেখা গেল যে আপনার বিভিন্ন পছন্দের প্রার্থী হয়তো বা একই আসনে অনেক কমন হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কি মনে হয় আপনার এবারে রাজনৈতিক বিষয়ে বা রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে, নির্বাচন সামনে, কি মনে হয়? আচ্ছা, আমি আপনাকে আরেকটু তথ্য যুক্ত করি যে বিএনপি যে প্রার্থী ঘোষণা করছে এরপরে যেটা দেখা গেল, আচ্ছা দুঃখিত, এরপরে যে ইয়েটা মানে প্রার্থী দেখা গেল যে একটা পরিবারের দুই ভাই, এক ভাই বিএনপি থেকে আরেক ভাই জামাত থেকে, এরকম ঘটনা ঘটছে। সেম নামে দুইটা না তিনটা জায়গায় সেম নামের প্রার্থী দেখা গেছে, এবং পাশাপাশি ঢাকা 15 আসন যে জামাতের আমির যিনি দাঁড়াবেন তার অপোজিশন প্রার্থীর নাম শফিকুল ইসলাম অর সামথিং কাছাকাছি নাম। আচ্ছা, আর আপনার যেই ব্যাপারটা যে অনেক জনপ্রিয় প্রার্থী আসলে একই আসনে দাঁড়াচ্ছে, যেমন সানজিদা তুলি এবং ব্যারিস্টার আলম, দুজনই আসলে গুম রিলেটেড সম্পর্কিত। এখন এটার কি আপনি আউটপুটটা জানতে চাচ্ছেন, যেটা ফলাফলটা কি দাঁড়াবে? যেমন ধরেন তুলিকেও মানুষ পছন্দ করে, ব্যারিস্টার আরমানকেও পছন্দ করে, তাদের বিশেষ রিজন আছে পছন্দের। তো সেই জায়গায় আসলে মানুষ কাকে নির্বাচন, একটু বিতর্কিত হয়ে যাচ্ছে কিনা বিষয়টা? আচ্ছা, এটা হলো মানে ভোটের হিসেবটা আমরা যেটা বুঝি যে ভোটের হিসেবটা আসলে ওই আসনের মানুষের পার্সপেক্টিভ থেকে হলো যে ওই ভোটটা নির্ভর করে। এখন আমরা অনেক সময় জাজমেন্ট করে ফেলি যে সোশ্যাল মিডিয়া আসলে কে কতটা জনপ্রিয় বা সোশ্যাল মিডিয়া কে কতটা ইম্প্যাক্ট রাখছে। ওই ইম্প্যাক্ট ডেফিনেটলি নির্বাচনে পড়বে, বাট সেটার পার্সেন্টেজ নট মোর দ্যান 50%। আমার মনে হয় যে ওই প্রত্যেকটা আসনে যে ব্যারিস্টার আরমানা এবং তুলি যে আসন থেকে দাঁড়াচ্ছে, ওই আসনে সোশ্যাল মিডিয়া ইউজ করে না এরকম মানুষের সংখ্যাও অনেক আছে, এবং যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদের ক্ষেত্রেও তারা প্রার্থী কেন্দ্রিক হিসেবটা করবেন। এখন মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় যে যত কথাই বলুক না কেন, মাঠের ফলাফলটা আসলে রাইট, মাঠের ফলাফলটা প্র্যাকটিক্যালি মানুষ কাকে ভোট দেয় এটা ডিপেন্ড করবে একদম যে ভোটের একদম প্রার্থীর অ্যাক্টিভিটিস, প্রার্থীর প্রচারণা, প্রার্থীর ব্যক্তি ইমেজ, এটা সবচেয়ে বড় ভূমিকা রাখবে মার্কার চাইতে। এবং আমি মনে করি যে দলীয় মার্কার চাইতেও প্রার্থীর ইম্প্যাক্টটা সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই নির্বাচনে। আচ্ছা সৌরভ, আমি আপনার সাথে আবার আসবো। আমাদের সাথে ফয়সাল ভাই আছেন। ফয়সাল ভাই, আপনি হচ্ছে এই টোটাল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি একটু বলেন, সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? মানে বেশ তো গরম। আমরা এমনিতেও হচ্ছে অফ দ্য রেকর্ড নানা রকম আলোচনা করি, কথার প্রেক্ষিতে, কাজের প্রেক্ষিতে রাজনৈতিক ইস্যু কিন্তু চলে আসে, বা আমরা যেখানেই যাই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুনি আমরা। কি মনে হয় আসলে এবারের পরিস্থিতিটা কি আসলে অন্য বছর থেকে আপনি কি নির্বাচনে দাঁড়াবেন? নির্বাচনে দাঁড়াবেন কি না, রাজনীতি এসব আলাপ করার সময় আমরা দেখা যায় যে আমরা সবাই খুব এক একজন বিশাল বিশেষজ্ঞ হয়ে যাই। একটু আগে উনি বললেন যে পার্সেন্টেজের বিষয়টা বললেন 50%, আসলে পার্সেন্টেজ বলার সময় আমরা বলে দিই যে এটা 50%, এটা 60%, এটা 100%। পার্সেন্টেজ বলার আগে এটা আসলে একটা স্টাডির বিষয় থাকে, মাঠে একটা জরিপের বিষয় থাকে, যেটা এখন পর্যন্ত আমার চোখে এরকম কোনো ভালো কোনো জরিপের কোনো চিত্র চোখে পড়েনি। আমেরিকায় বা অন্যান্য দেশে নির্বাচনের আগে কিন্তু প্রচুর জরিপ হয়, ছোটখাটো জরিপে কিন্তু বোঝাই যায় যে কি হতে যাচ্ছে, কি হতে, তারপরেও কিন্তু বোঝা যায় না শেষ মুহূর্তে। কারণ ট্রাম্পের আগে, ট্রাম্প যখন যে ফার্স্ট ইলেকশনে যেতে, তখন কিন্তু টাইম ম্যাগাজিন তাদের যে প্রচ্ছদ, তাদের প্রচ্ছদ কিন্তু ছাপাই ফেলছিল একদম, যে ম্যাডাম প্রেসিডেন্ট দিয়ে হিলারি ক্লিন্টনের ছবি দিয়ে। মানে সবাই ধরে নিয়েছিল যে হিলারি হবে, কিন্তু শেষে আর হয়নি। তো নির্বাচন জিনিসটা এরকম, যেখানে পক্ষে বিপক্ষে জনপ্রিয়তা অজনপ্রিয়তা আছে, কিন্তু একটা বড় অংশ আমরা যেটা মানে ইগনোর করি বলতে আমরা আসলে ওদের নিয়ে ভাবি না, সেটা হচ্ছে সুইং ভোট। যদি একদম পারফেক্ট নির্বাচন হয়, তাহলে এই সুইং ভোটারটাই কিন্তু পুরা একদম সিচুয়েশন রাতারাতি বদলে দিতে পারে। আচ্ছা, এই যে এইখানে আমার একটা প্রশ্ন, যে যদি নির্বাচন হয়, আমরা যে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছি, নির্বাচন হয়। আচ্ছা, ভাইকে শেষ করতে দেন। এবং বলতে গেলে অনেক কিছু বলা যায় আর কি। এখানে যেমন এটার কথাই বলতেছি যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা যেভাবে দেখে আসছি, বা সবচেয়ে বেশি ভোট পেয়ে একজন জিতবে, আরেকজন হেরে যাবে, আবার জোট হবে, জোটের পরে আবার চিত্র আবার অন্যদিকে বদলে যেতে পারে। এটা একটা গণতন্ত্রের একটা সমস্যা, এটা আমার কথা না, এটা এই গণতন্ত্রের এই সমস্যাটা
সম্ভবত 76 বা 72, আমি সালটা মনে নেই, একজন আমেরিকান সায়েন্টিস্ট এই সমস্যা নিয়ে গবেষণা করে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, যে গণতন্ত্র একটা ত্রুটিযুক্ত তন্ত্র, এবং এই নির্বাচনী বিষয় নিয়েই উনি মূলত গবেষণাটা করেছিলেন। কিন্তু গণতন্ত্রে আপনি কখনোই একজন যে সংখ্যাগরিষ্ঠ বা অনেক বেশি ভোট পেয়ে একজন একটা দল জেতা মানেই কিন্তু সে যে অনেক জনপ্রিয় দল বা অনেক সংখ্যাগরিষ্ঠ দল তা কিন্তু হয় না। অনেক সময় 35% ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় আসতে পারে, যদি বাকি 65% ভোট স্ক্যাটার হয়ে যায়, ছড়াই ছিটে যায়, এবং যদি কোনো জোট না হয়। তাহলে কি হবে, যে সবচেয়ে একটা দুর্বল দলই তো তাহলে ক্ষমতায় আসলো, হয়তো দেখা গেল যে সেই দলটাকে কেউ পছন্দ করে না, কিন্তু তাদের মধ্যে একটা ইউনিটি আছে, বা তাদের ভোটগুলা, তাদের ভোট ব্যাংকটা ঠিক আছে, অক্ষত আছে, বাকি এদের মধ্যে কোনো ইউনিটি নেই। কিন্তু বাকিরা যদি ওই দলটাকে অপছন্দ করে, খুব দেখা যাবে তাদের অপছন্দের দলটাই ক্ষমতায় চলে আসবে, কারণ ওদের মধ্যে ইউনিটি নেই। তো এই হিসাব নিকাশ যদি করে চলে, এগুলি নির্বাচনের ফল পরেও অনেক কিছু ইকুয়েশন বদলে যেতে পারে, আবার তার আগে আসলে কোনো এরকম কোনো এখন পর্যন্ত নজির দেখা যায়নি যে কি ঘটতে যাচ্ছে, মানুষও কিন্তু এখনো কনফিউজড বলবো। হ্যাঁ, যে আর প্রার্থী যে নামের বিষয়টা বললো, নাম আসলে মতো বিষয় না, বাংলাদেশে এখনো মার্কের উপরেই ভোট দেওয়া হয়, নামটা আসলে এখানে নাম মিলে গেলে যে ভোট মিলে যাবে তা না। মার্কা ছাড়া অন্য কোনো কিছু থাকে না, এটা একটা বিষয়। আর এমনি আর যেটা ওই আরেকটা বললেন যে আপনি বললেন যে একটা আসনে দুইজনই খুব জনপ্রিয় প্রার্থী। আসলে নির্বাচনটা এমনই হওয়া উচিত, একজন অজনপ্রিয় ক্রিমিনালকে তো আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই না, যে না অমুক আসনে ও জনপ্রিয় আর ও একদম বাজে প্রার্থী। সব প্রার্থী ভালো হোক, এটাই আসলে গণতন্ত্রের নিয়মে, এটা সিস্টেমে, এটা যে সব প্রার্থী ভালো হবে এবং একজন তাদের মধ্যে থেকে একজন ক্ষমতায় আসবে।